আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল খালেদ, সার্টিফাইড ডায়েট অ্যান্ড ফিটনেস কোচ। আজকে দা কোচে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এটা লাইভ কোশ্চেন আনসার সেশন। আপনারা ডায়েট, ওয়ার্কআউট বা ফিটনেস রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাকে এই লাইভ কোশ্চেন আনসার সেশনে জিজ্ঞেস করতে পারেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আজকে অ্যাকচুয়ালি ইচ্ছে করে একটু লেটে লাইফটা শুরু করলাম। আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। আমার জ্বর, তো সিরিয়াস কিছু না, আর কিছুটা ইনজুর্ড। তো আজকে লাইফটাও বেশ বড় করব না, জাস্ট যে কোশ্চেনগুলো আজকে আসবে সেই কোশ্চেনগুলোই চেষ্টা করব আনসার দেওয়ার। তাহমিদ হাসান সিজান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সিজান। ওকে, কোশ্চেন থাকলে কোশ্চেন করে ফেলুন, আর আমি দেখি আমার কি কি কোশ্চেন আছে। আমি কোশ্চেন লিস্টটা ওপেন করি। আমি চেষ্টা করব লাইভ থেকে বেশিরভাগ প্রশ্ন নেওয়ার। আমার এখানে মনে হয় ইন্টারনেট একটু কানেকশনে ট্রাবল করছে। লাইভের সাউন্ড কি ক্লিয়ার আছে সিজন? সাউন্ড কি শোনা যায়? আমি আমাদের কোশ্চেন আনসারে ঢুকে যাব। আমার এখানে কানেকশন মেবি একটু, ইন্টারনেট কানেকশনটা মেবি উইক। ভাইয়া লিন বাল্কিং নিয়ে একটা ডিটেলস, একটা ভিডিও দিলে ভালো হতো। জি ভাইয়া, সাউন্ড ক্লিয়ার। ওকে, ওয়েট করো, আমার পিসি একটু প্রবলেম করছে, আমি পিসিটা রিস্টার্ট করি। ওকে, লিন বাল্কিং কিভাবে করব? আমরা যে সময় ওয়েট লস বা ওয়েট গেইন করি, আমরা সবার আগে যে জিনিসটা মেইন আমাদের বের করতে হয় সেটা হচ্ছে আমাদের মেইনটেনেন্স ক্যালোরিটা বের করতে হয়। আমরা এখন মেইনটেনেন্স ক্যালোরি বের করব। মেইনটেনেন্স ক্যালোরি বের করার পরে আমরা যেহেতু বাল্কিং, বাল্কিং মিনস দ্যাট আমরা ওয়েট গেইন করব। বাট যেহেতু এখানে লিন বলা আছে, লিন মিনস দ্যাট আমরা প্রায়োরিটি দিব যে এখানে মাসলটা বেশি বাড়বে, ফ্যাটটা কম আসবে। আমাদের যখন বাল্কিংয়ে যাব আমরা ক্যালোরি সারপ্লাসে থাকবো। ক্যালোরি সারপ্লাস মানে হচ্ছে ক্যালোরি এক্সট্রা থাকা। যেহেতু ক্যালোরি এক্সট্রা থাকবে সেক্ষেত্রে বডিতে ফ্যাট আসবেই, এটা আটকানোর কোনো বয়ে নাই। এখন কেউ যদি লিন বাল্কিং এ যেতে চায় তার বডি ফ্যাট পার্সেন্টেজটা কত থাকতে হবে? এখন আমার যদি বডি ফ্যাট পার্সেন্টেজ 20 থাকে সেক্ষেত্রে আমি লিন বাল্কিং এ গিয়ে কোনো লাভ নাই। তো যদি লিন বাল্কিং এ যেতে হয় অবশ্যই আমার বডি ফ্যাট পার্সেন্টেজ 15 থেকে 16-র নিচে থাকতে হবে। আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যদি মাসল গেইন করা শুরু করি সেক্ষেত্রে কিন্তু, কথার কথা একটা এক্সাম্পল দিই, আমার যদি বডি ওয়েট থাকে 70 কেজি, আমার বডি ফ্যাট পার্সেন্টেজ যদি থাকে 10, সেক্ষেত্রে কিন্তু আমার বডিতে ফ্যাট থাকবে 7 কেজি। বাট আমার যদি 7 কেজি ফ্যাট ফ্যাট থাকে বডিতে, বাট আমার বডি ওয়েট যদি থাকে 100 কেজি, সেক্ষেত্রে কিন্তু বডি ফ্যাট পার্সেন্টেজ 10 না, সেক্ষেত্রে কিন্তু বডি ফ্যাট পার্সেন্টেজ 7 কেজি। আমি যখন লিন বাল্কিং করবো এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমি যখন লিন গেইন করবো, আমি যদি ফ্যাট লস নাও করি, আমি যদি মাসল গেইন করা শুরু করি, সেক্ষেত্রে কিন্তু আমার ন্যাচারালি বডি ফ্যাট পার্সেন্টেজটা নেমে যাবে। তো যখন আমরা লিন বাল্কিং করবো, আমাদের ফার্স্ট অফ অল ক্যালোরি যে সারপ্লাসটা করবো কতটুকু করবো? আমরা নর্মালি সাজেশন করি 300 থেকে 500 ক্যালোরি সারপ্লাস রাখার জন্য। বাট লিন বাল্কিং এর ক্ষেত্রে আমি সাজেস্ট করি 300 ক্যালোরির বেশি না। এবং প্রোটিনের যে পার্সেন্টেজটা আছে এটা বেশি রাখতে হবে। প্রোটিন পার্সেন্টেজটা বেশি রাখতে হবে, কার্বোহাইড্রেট মডারেট রাখতে হবে, ফ্যাট মডারেট রাখতে হবে। অনেকে করে কি ফ্যাটটা বন্ধ করে দেয়, না, ফ্যাট বন্ধ করা যাবে না। ফ্যাটের কিন্তু একটা অনেক বড় রোল আছে আমাদের হিউম্যান বডিতে, সেটা হচ্ছে হরমোন মেনটেন্যান্স। কেউ যদি কারো হরমোন লেভেল নর্মাল রাখতে চায় বা ভালো রাখতে চায়, সেক্ষেত্রে কিন্তু তাকে বডি ফ্যাট কনজাম্পশন করতেই হবে। এবং ফ্যাটের যে সোর্সগুলো আছে এটা অনেক বড় ইম্পর্টেন্ট, বা প্রোটিনের যে সোর্স আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেকে আছে এগুলোকে নেগলেক্ট করে, যে আরে প্রোটিন তো খাচ্ছি, প্রোটিন তো খেলেই হলো। বা অনেকে বলে যে সয়া প্রোটিন খাওয়া যাবে কিনা। বা অনেক সময় এসে অনেকে বলে যেমন প্ল্যান্ট বেসড যে প্রোটিনগুলো আছে, যেমন পি প্রোটিন, তারপরে ডাল, এগুলো খাওয়া যাবে কিনা। হ্যাঁ, খাওয়া যাবে, কিন্তু এগুলো ইনকমপ্লিট প্রোটিন। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। ইনকমপ্লিট মানে কি? আমরা জানি যে আমাদের যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড যে 20টা আছে, সেই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড 20টা যদি থাকে সেক্ষেত্রে এটা কমপ্লিট, যদি না থেকে থাকে সেক্ষেত্রে এটা ইনকমপ্লিট। তো যদি যেগুলা, যেমন এনিম্যাল সোর্স যেগুলো আছে, এনিম্যাল সোর্সে কি কি আছে? আমার চিকেন আছে, বিফ আছে, ফিশ আছে, এগুলো কিন্তু কমপ্লিট প্রোটিন সোর্স। আমরা সবসময় চেষ্টা করব এনিম্যাল সোর্স থেকে প্রোটিন সোর্সটা নেওয়ার। অথবা ডেইরি, ডেইরি বলতে কি বোঝায়? ডেইরি বলতে বোঝায় হচ্ছে ডিম, তারপরে দুধ, এগুলা সোর্সও কিন্তু ইউজ করা যাবে প্রোটিনের জন্য।
আর কার্বোহাইড্রেটে সবসময় আমরা ট্রাই করবো হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখার জন্য। কমপ্লেক্স কার্বোহাইড্রেট কোনগুলো, যেগুলো ডাইজেস্ট হতে একটু টাইম লাগে বা যেটা ফাইবার কন্টেন্টটা বেশি, যেমন ওটস আছে, মিষ্টি আলু আছে, এগুলো কিন্তু হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো আমরা বেশি রাখার চেষ্টা করবো, এবং পোস্ট ওয়ার্কআউট ছাড়া, পোস্ট ওয়ার্কআউটে আবার কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়া যাবে না। কারণ পোস্ট ওয়ার্কআউটে আমাদের এই যে কার্বোহাইড্রেটের যে ডিমান্ড সেটা অনেক হাই থাকে, সেক্ষেত্রে যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো আছে সেগুলো কিন্তু ডাইজেস্ট হইতে অনেক টাইম নেয়। তো এমন কিছু আমরা দিব না যখন আমার ডিমান্ড হাই, আমার সাপ্লাই যদি লো থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি ভালো একটা রেজাল্ট আশা করতে পারি না। যখন আমার ডিমান্ডটা হাই থাকবে, সেক্ষেত্রে আমাকে এমন কিছু দিতে হবে যেটা খুব তাড়াতাড়ি বডিতে ডাইজেস্ট হয়। এরকম কি আছে, যেমন আমাদের রাইস আছে। আর কেউ যদি রাইস খায়, পোস্ট ওয়ার্কআউটের রাইস খেতে পারবে, এটা কোনো প্রবলেম না। বা ক্রিম অফ রাইস আছে, ক্রিম অফ রাইস ইউজ করতে পারবে। বাট ওটস পোস্ট ওয়ার্কআউটে আমি রিকমেন্ড করি না। প্রি ওয়ার্কআউটে ওটস খাওয়া যাবে, ফাইন, নট এ বিগ ডিল, কিন্তু রাইস খাওয়া যাবে বাট নট ওটস। অনেকে বলে প্রি ওয়ার্কআউটে সিম্পল রাখো যাতে ফাস্ট অ্যাবজর্ব হয়। প্রি ওয়ার্কআউটে অ্যাকচুয়ালি বেশি সিম্পল দিলেও প্রবলেম আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রায়াল অ্যান্ড ইরোরের ব্যাপার আছে। যেমন তুমি যত ওয়ার্কআউট করছো, এখানে পার্সন টু পার্সন এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। তুমি যখন ওয়ার্কআউট করছো, তুমি একদিন ওয়ার্কআউটে, এটা আমি আমার ক্লায়েন্টদেরকে এটা করাই, সেটা হচ্ছে আমি প্রি ওয়ার্কআউটে ওটস দিই। 1 ঘন্টা আগে বা 40 মিনিট আগে আমি ওটস দিই। ওটস দিয়ে প্রি ওয়ার্কআউটে দিয়ে তারপরে জিমে যেতে বলি। এবং ওটস খেয়ে যারা ওয়ার্কআউট করে তারা সবাই একটা গুড ফিডব্যাক দেয়। যেমন ফর এক্সাম্পল, তুমি হোয়াইট ব্রেড খেয়ে একদিন জিমে যাও, হোয়াইট ব্রেড খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়। তুমি হোয়াইট ব্রেড খেয়ে ওয়ার্কআউট করো, অ্যাজ এ প্রি ওয়ার্কআউট যদি হোয়াইট ব্রেড খাও, খেয়ে যদি ওয়ার্কআউট করো, তুমি ওয়ার্কআউট শুরু করার 20 থেকে 30 মিনিট পরেই গিয়ে দেখবা যে তুমি এনার্জি পাচ্ছ না, তোমার উইক ফিল হওয়া শুরু হচ্ছে, লিফটিং কমে গেছে, এটা ইমিডিয়েটলি কমে যায়, 20 মিনিটও যায় না। বাট হোয়ার কেউ যদি ওটস নেয়, ওটস নিলে দেখা যায় ওটস নিলে দেখা যায় যে সেটা বেশ লং টাইম থাকে সিস্টেমে। দেখা যায় পুরো ওয়ার্কআউটের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কনস্ট্যান্ট এনার্জির সাপ্লাই থাকে। আমি যখন ওয়ার্কআউট করবো, আমার কিন্তু এমন আমার প্রি ওয়ার্কআউটের মেইন উদ্দেশ্যটা কি, মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমার যে ক্যালোরিটা আছে বা এনার্জি যে ফ্লোটা আছে, এটা যাতে থ্রুআউট দ্য ওয়ার্কআউট একদম কনস্ট্যান্ট থাকে। এটা যদি র্যান্ডম হয়, হঠাৎ এটা ফল করতেছে, এটা সিম্পল কার্বোহাইড্রেট নিলে এই প্রবলেমটা হয়। আবার আমি প্রি ওয়ার্কআউটে ফ্যাট নিতে ডিসকারেজ করি, কারণ প্রি ওয়ার্কআউটে যদি ফ্যাট নেয়, ফ্যাট অ্যান্ড ফাইবার, এটা হচ্ছে আমাদের ডাইজেশন প্রসেসটা স্লো করে দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই এনার্জির যে ফ্লোটা আছে এটা কমে যায়। ওকে, তারপরে আমাদের আশা করি তোমার এটা ক্লিয়ার হয়ে গেছে সিজান। যে কোশ্চেন থাকে আরো করতে পারো। গোলাম সারোয়ার আলো, আমার ওয়েট কমার ব্যবস্থা করে দেন স্যার। আপনি জানেন কিভাবে ওয়েট কমাইতে হয়? আপনার যে মেনটেন্যান্স ক্যালোরি আছে, মেনটেন্যান্স ক্যালোরি থেকে 300 থেকে 500 ক্যালোরি কম নেন, তাহলেই আপনার ওয়েট লস হওয়া শুরু হয়ে যাবে। কিন্তু আমি তো আপনার পার্সোনালি চিনি। আপনি যেটা করবেন, আপনি হচ্ছে সব খাবার বন্ধ করে দিবেন, সব খাবার বন্ধ করে দিয়ে কিছুদিন পরে দেখবেন বেশ ভালো একটা ওয়েট লস হয়েছে। তারপরে এসে বলবেন যে ওয়েট তার কমতেছে না। তারপরে আবার যখন ডায়েটে না, আবার যখন নর্মাল খাবারে ব্যাক যাবেন, তখন আবার ওয়েট গেইন করবে, তখন এসে আবার বলবেন যে আমার ওয়েট কমার ব্যবস্থা করে দেন স্যার। আপনার এটা কনস্ট্যান্ট থাকতে হবে, আপনি যেটা খাচ্ছেন সবসময় ওটাই খেতে হবে। আমি জানি আপনি কর্পোরেট জব করেন, আপনার অফিস আওয়ারে ডায়েট মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু তারপরেও সেভাবে ব্যবস্থা করতে হবে। আপনার খাবারটা কনস্ট্যান্ট রাখতে হবে। আপনার খাবার কনস্ট্যান্ট না থাকলে আপনি কখনোই ওয়েট মেনটেন করতে পারবেন না। আপনি যেভাবে খাবেন সেভাবেই আপনার অ্যাকচুয়ালি ওয়েটটা মেনটেন হবে। আপনি এখন যেটা খাচ্ছেন এটারই রেজাল্ট হচ্ছে আপনার বর্তমান ওয়েটটা। ওকে, তারপরে সৈকত সাগর, ইয়েস। ওকে, ইয়েস। তাহমিদ হাসান সিজান, আচ্ছা এটা বলে ফেলছি। তারপরে আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। আরবি নাম পড়তে পারি না, তার উপরে জেড জবর নাই। রকিব, আরবিতে কি লেখা এটা জানি না, সম্ভবত রকিবই লেখা, রকিবুল ইসলাম লেখা। আচ্ছা, তারপরে সৈকত সাগর, বাংলাদেশে খেলবো স্যার, জাজিং এ কি পার্সিয়ালিটি হয়? কেন রে ভাই, বাংলাদেশে খেললেই কি পার্সিয়ালিটি খালি জাজিং এ হয়? অ্যাকচুয়ালি জাজিং কোনো সময়ই আনফেয়ার হয় না। এটা অনেক সময় ডিপেন্ড করে অর্গানাইজারদের উপরে। কারণ আমি তো বর্তমানে জাজ হিসাবে আছি, আমি তো ইনসাইডার্স নিউজটা দেখতেছি যে আসলে কি হয় জাজিং এ। এটা একটা মিসকনসেপশন যে জাজিং এ পার্সিয়ালিটি হয় কিনা।
আমি আসতেছি জাজিংটা আসলে কিভাবে হয় এটা নিয়ে আমার একটা ইচ্ছা আছে একটা ভিডিও বানানোর, কারণ ম্যাক্সিমাম প্লেয়ারই জানে না, যারা বডি বিল্ডিং খেলে তারা ম্যাক্সিমামই জানে না যে আসলে জাজিংটা কিভাবে হয়। সৈকত সাগর হচ্ছে আমাদের সিলেটের প্রথম ইন্টারন্যাশনাল ম্যানস ফিজিক অ্যাথলেট। সে ইন্ডিয়ায় গিয়ে ম্যানস ফিজিক খেলেছে সিলেট থেকে, এবং সিলেটের ফার্স্ট ইন্টারন্যাশনাল বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাথলেট অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি আমি তো এখন জাজিংয়ে আছি, এখন জাজিংটা কিভাবে হয় এটা আমি একটু বলি। জাজিংটা হয় এভাবে যে জাজ সবসময় থাকে বেজোর সংখ্যক, আইএফবিবির রেগুলেশন অনুযায়ী জাজ থেকে মিনিমাম 3 জন, ম্যাক্সিমাম 11 জন। 11 জন থাকলে একটু কমপ্লিকেশন আছে, সেই জন্য জাজিং 3 থেকে 9 জন সাধারণত রাখা হয়। তো লেটস সাপোজ যেমন আমাদের লাস্ট মিস্টার বাংলাদেশে জাজ ছিল 7 জন, এবং অনেকেই বলেছে যে জাজিং এ পার্সিয়ালিটি করা হচ্ছে, আনসারের প্লেয়ারদেরকে কেন চ্যাম্পিয়ন দেওয়া হচ্ছে, এটা একটা কমন কোশ্চেন উঠছে। আমি আনসার নিয়ে যদি বলি, আমি আসতেছি প্রোডাক্টটাই শেষ করবো, আমি একটু যেহেতু টপিকটা উঠেই গেছে আমি একটু ডিসকাস করি। আনসারে অ্যাকচুয়ালি কারা খেলে আমরা সব সময় জানি, আমি তো বডি বিল্ডিং লাইনে আজকে অনেক বছর হয়ে গেছি, যারা নতুন যারা জানে না আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আনসার অ্যাকচুয়ালি কারা খেলে। আপনি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে গেলে আপনাকে আনসার সাথে সাথে এসে প্রপোজাল দেয় যে আপনি বাংলাদেশ আনসার টিমের হয়ে খেলবেন কিনা, এবং আনসার টিমে সবাই খেলার জন্য পাগল। কেন পাগল না, যেমন একটা সময় আনসারে জব অফার করতো, যেমন আমাদের লিজেন্ডারি বডি বিল্ডার উইলিয়াম রিকি ব্লাজো মিস্টার বাংলাদেশ, উনি কিন্তু বর্তমানে আনসারের কোচ হিসাবে আছে, এবং উনি কিন্তু সরকারি জব করছে, উনি কিন্তু আনসারের হয়ে খেলতো একটা সময়, এবং বর্তমানে উনি কিন্তু গভর্নমেন্টের এমপ্লয়ি হিসাবে আছে। মানে উনি গভর্নমেন্টের যত বেনিফিট আছে, এটা আপনার বেতন থেকে শুরু করে পেনশন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সবকিছু কিন্তু উনি পাচ্ছে, ইভেন ইনক্লুডিং দ্য বোনাসেস। তো একটা প্লেয়ার কেন আনসারের হয়ে খেলবে না? একটা প্লেয়ার যখন চ্যাম্পিয়ন হয় তাকে কিন্তু সাথে সাথে আনসার অফার করে, তুমি কি আমাদের হয়ে খেলবা? তারা যখন একটা টেম্পোরারি কন্ট্রাক্টে থাকে, এখন বর্তমানে কিন্তু বেশিরভাগ আনসারের প্লেয়ার যারা আছে তারা টেম্পোরারি কন্ট্রাক্টে আছে। টেম্পোরারি কন্ট্রাক্টে আমি জানি না কত দেয়, বাট আমার কাছে মনে হয় না যে 10,000 15,000-এর নিচে দিবে, এবং আনসারের কোনো কাজ করা লাগে না। যারা টেম্পোরারি কন্ট্রাক্টে থাকে তাদের জাস্ট খেলার সময় খেলতে হয় আনসারের টিমের হয়ে, আর সম্ভবত খেলার আগে বছরে একবার গাজীপুরে যেতে হয়, একটা রিপোর্টিং থাকে বা একটা প্রোগ্রাম টাইপ কিছু একটা ওরা করে, যেটা আমি দেখেছি। এই জন্য দেখা যায় যত চ্যাম্পিয়ন প্লেয়ার আছে সবাই আনসার থেকে খেলে, এবং যারা চ্যাম্পিয়ন হয় মিস্টার বাংলাদেশের মতো খেলায় তাদের অবশ্যই ক্যালিবার থাকে আরো পরবর্তীতে কয়েকবার। এটা এটা নর্মাল খুব, যে আগের বছর যারা চ্যাম্পিয়ন হয় সাধারণত পরের বছরই তারা চ্যাম্পিয়ন হয়, ঠিক আছে, যারা সেকেন্ড থার্ড হয় তারাও কিন্তু নিজেদেরকে ডেভেলপ করে আসে, বাট সাধারণত দেখা যাচ্ছে যে ওই যারা ফার্স্ট সেকেন্ড হয় এদের ভিতরেই কিন্তু আনসার থেকে নিয়ে নিচ্ছে। সেজন্য দেখা যায় যে সবসময় প্লেয়ার চ্যাম্পিয়নটা আনসার থেকেই আসে, যেহেতু আনসার চ্যাম্পিয়ন হয়ে গেলেই আনসার কন্ট্রাক্টে নিয়ে যাচ্ছে, নেক্সট ইয়ার সে আনসার থেকে খেলা আবার সে চ্যাম্পিয়ন হচ্ছে। এখানে জাজিং এর কিছু করার নাই, এটা অ্যাকচুয়ালি পুরো ক্রেডিটই প্লেয়ারের এবং আনসার টিমের, অফকোর্স, যেহেতু তারা ফাইন্যান্সিয়াল একটা বেশ ভালো সাপোর্ট দিচ্ছে। তো এখন জাজিংটা কিভাবে হয়? জাজিং এ হয় 7 জন প্লেয়ার থেকে। তো 7 জন প্লেয়ারের ভিতরে আমাদেরকে বলা হয় যে আমরা নাকি আনসারকে নিয়ে পার্সিয়ালিটি করছি, এই করছি, বা ওই প্লেয়ার অমুকের প্লেয়ার, তো এটা কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? 7 জন জাজ যখন বসে, 7 জন জাজ বসলে আমরা তো যে যার মতো, এটা আপনারা যারা জানেন যেখানে প্লেসিং করতে হয়, আমাদের লেটস সাপোজ আমরা লাস্ট 6 জন প্লেয়ার আসছি, কে চ্যাম্পিয়ন হবে আমার আমার দৃষ্টিতে 1 থেকে 6, যে চ্যাম্পিয়ন ডিজার্ভ করে তাকে আমি 1 দিব, যে সেকেন্ড ডিজার্ভ করে তাকে 2 দিব, যে থার্ড ডিজার্ভ করে আমি 3 দিব। তো কথার কথা, আমি 6 জন প্লেয়ারকে 6টা প্লেসিং দিছে, এরকম আরো 7 জন জাজ আছে, 7 জনই কিন্তু 6টা করে প্লেস দিবে, যার যেরকম। আমি যাকে চ্যাম্পিয়ন দিছি আমার পাশের জনের মনে হলো না সে, তাকে আমি চ্যাম্পিয়ন দিব না, তাকে আমি সেকেন্ড দিব। এক একজনের দৃষ্টিতে এক এক রকম। কথার কথা, আমি করাপ্টেড জাজ, কোনো একটা প্লেয়ারের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক আছে, সে প্লেয়ার হয় থার্ড, আমি দিয়ে রাখছি চ্যাম্পিয়ন, আর যে প্লেয়ার হয় চ্যাম্পিয়ন তাকে আমি দিয়ে রাখছি থার্ড। এখন যে চ্যাম্পিয়ন হওয়ার কথা সবাই কিন্তু তাকে দিছে 1, আমি দিছি 3। সেক্ষেত্রে যেটা হয়, এটা যখন হেড জাজের কাছে যায়, হেড জাজ কিন্তু হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট পজিশনটা কেটে দেয়। মানে সব জাজ যদি চ্যাম্পিয়নকে 1 দেয়, সেক্ষেত্রে একটা 1 কাটা যাবে, মানে 6 জন 1 দিছে, একটা 1 কাটা যাবে। এটা আমি অ্যাকচুয়ালি একটা হোয়াইট বোর্ডে লিখে করলে এটা আপনাদের জন্য বেটার হইতো, এটা বুঝতে সুবিধা হইতো। আর হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট মার্কিং কাটা যায়, মানে যে থার্ড দিছে সেটাও কাটা যাবে, যে চ্যাম্পিয়ন দিছে একটা চ্যাম্পিয়ন কাটা যাবে। অর্থাৎ সেখানে 5টা চ্যাম্পিয়ন থাকলে তার স্কোর হবে 5, এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য 5 মিনস দ্যাট যে লোয়েস্ট স্কোর পায় সেই কিন্তু অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন পায়। বডি বিল্ডিং কিন্তু হাইয়েস্ট স্কোর না, লোয়েস্ট স্কোর। আমি জানি না আমি বুঝাইতে পারতেছি কিনা। তারপরে আমি একটা কথা বললাম যে থার্ডকে কিন্তু যদি সবাই 3 দেয়, আমি কি বললাম? আমি একজন করাপ্টেড জাজ, আমি থার্ডকে চ্যাম্পিয়ন দিছি। তো
তো সেক্ষেত্রে এখানে কিন্তু লোয়েস্ট কত হলো 1, মানে আমি থার্ডকে দিছি 1, আমার 1টা কিন্তু কাটা যাবে, এখানে আরেকটা 3 কাটা যাবে, যেহেতু বাকি 6 জন দিছে কত থার্ড, একটা 3 কাটা গেল, একটা 3 যদি কাটা যায় 3 5 15, এখানে কিন্তু 15 স্কোরটা আসবে। ইট মিনস দ্যাট যে থার্ড, সবার দৃষ্টি যে থার্ড সে কিন্তু থার্ডই আসে, মানে মেজরিটি। এখানে কিন্তু যে 7জন জাজেরই যে অপিনিয়ন নেওয়া হয় এরকম না, হাইয়েস্ট এবং লোয়েস্ট স্কোর কিন্তু কেটে দেওয়া হয়, এই জন্য পার্সিয়ালিটির কোনো সুযোগ থাকে না। আমি ইনশাল্লাহ এটা নিয়ে যদি পারি, আমার যদি সম্ভব হয়, আমি একটা ভিডিও করব। আমার হোয়াইট বোর্ড আছে সামনে, কিন্তু এখন এটা এনে করার মতো আসলে আমি এক্সকিউজ মি, আমি শারীরিক কন্ডিশনে নাই। আমি এটা নিয়ে একটা সুন্দর করে ভিডিও করবো আসলে বডি বিল্ডিং এর স্কোরিংটা কিভাবে হয়। তো এখানে আসলে পার্সিয়ালিটির কোনো সুযোগ নাই। আর তুমি যদি খেলতে চাও বাংলাদেশে, অবশ্যই খেলবা, আমি রিকমেন্ড করব, অফকোর্স খেলবা। এক্সকিউজ মি, বাংলাদেশে কি খেলবো জাজিং নিয়ে পার্সিয়ালিটি হয়, ওকে আশা করি বুঝে গেছো তুমি সৈকত সাগর। সোহাগ মিয়া, স্যার কিভাবে ফ্যাট বার্ন করে মাসুল গেইন করব? যে কোনো একটা করতে হবে, হয় ফ্যাট বার্ন নাহলে মাসুল গেইন, একসাথে দুইটা করা যাবে না। রিকম্পোজিশন নামে একটা অপশন আছে, এটা আসলে সবাই করতে পারে না, এটা জেনেটিক্যালি অনেক গিফটেড থাকতে হয়। যারা জেনেটিক্যালি অনেক গিফটেড তারা রিকম্পোজিশন করতে পারে। আর নর্মালি আমরা সাজেস্ট করি ফ্যাট বার্ন করতে নাহলে মাসল গেইন করতে, যে কোনো একটা, কারণ দুইটার মেথড দুই রকম। কেউ যদি ফ্যাট বার্ন করে সে থাকবে ক্যালোরি ডেফিসিটে, অর্থাৎ আমার যে মেনটেন্যান্স ক্যালোরি থাকবে, মেনটেন্যান্স ক্যালোরি থেকে আমি 300 বা 500 ক্যালোরি কমে থাকবো, তাহলে আমার বডি যে স্টোরড ক্যালোরিটা আছে সেটা বার্ন করা শুরু করবে। স্টোরড ক্যালোরি মানে হচ্ছে ফ্যাট। আর মাসল গেইন করতে হলে আমাকে থাকতে হবে সারপ্লাসে, অর্থাৎ আমার যে মেনটেন্যান্স ক্যালোরি আছে এর থেকে 300 থেকে 500 ক্যালোরি বেশি খেতে হবে, মানে দুইটা অপোজিট ফেনোমেনা। সেক্ষেত্রে যে কোনো একটা করতে হবে, কারণ একসাথে ডেফিসিট একসাথে গেইন এটা করা পসিবল না, সারপ্লাস একসাথে পসিবল না। কার্ডিও কি প্রতিদিন করতে হবে? হ্যাঁ, কার্ডিও প্রতিদিন করা যেতেই পারে, এটা ভালো, ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য ভালো। আর কার্ডিও করলে কি মাসল লস হয়? এটা ডিপেন্ড করবে ক্যালোরি ইনটেকের উপরে, কতটুকু ক্যালোরি ইনটেক করছো। কাশি মনে হয় বেশি হয়ে যাচ্ছে, মানে ডিস্টার্ব হচ্ছে, সরি ফর দ্যাট। তো কি হচ্ছে, কার্ডিও করলে কি মাসল লস হবে? এক্সেস কার্ডিও করলে অফকোর্স মাসল লস হবে। 20 থেকে 30 মিনিট প্রতিদিন কার্ডিও এনাফ। আর আমি কত ক্যালোরি নিচ্ছি এটা তো ম্যাটার করবে। আমি যদি মেনটেন্যান্স ক্যালোরি থেকে, যেমন আমি যদি 1 ঘন্টা হাঁটি আমার 200 থেকে 250 ক্যালোরি বার্ন হবে। আমার মেনটেন্যান্স ক্যালোরি যদি থাকে 2000, আমি যদি প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটি সেক্ষেত্রে তো আমার ক্যালোরি কম হয়ে যাচ্ছে। ক্যালোরি কম হয়ে গেলে সেক্ষেত্রে তো মাসল লস হবেই। ওকে, তারপরে আর কি কোশ্চেন আছে? সৈকত সাগর হাইলাইট বুঝতেছি স্যার। ওকে, থ্যাংক ইউ। আহমেদ সানি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বালা আসেননি? আলহামদুলিল্লাহ বালা আছি। ওকে, আজকে বলছিলাম পিসিওএস নিয়ে একটু ডিসকাশন করব, কিন্তু আজকে আমাদের কোনো লেডিস ভিউয়ার আমি দেখতেছি না। লেডিস ভিউয়ার কি কেউ আছেন? কেউ দেখতেছেন? যদি থেকে থাকেন সেক্ষেত্রে আমি পিসিওএস নিয়ে আলোচনা করব। আমি লাস্ট লাইভে বলেছিলাম পিসিওএস নিয়ে আজকে ডিসকাস করব। ওকে, আর কারো কোশ্চেন থাকলে করতে পারেন। আজকে লাইভ বেশি সময় করব না, আর 10 মিনিটের মতো করব। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমার অ্যাকচুয়ালি এখানে ফেসবুকেও ওপেন হচ্ছে না, পিসি থেকে কেন হচ্ছে না আমি আসলে জানি না। দেখি আমি একটু মোবাইল দিয়ে ট্রাই করে ফেলি। সৈকত সাগর হাইলাইট, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমি একটু দেখে আসি আমি ফেসবুকে কোনো কোশ্চেন আসছে কিনা। আমি এদিকে আমার পিসি দিয়ে ঢুকতেছি, কোনো কোশ্চেন আসছে না আসে নাই। হৃদয় চৌধুরী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি বুঝি না, আমি লাইভে ঢুকলে এত কম কোশ্চেন আসে কেন? আমি সারাদিন যখন ফেসবুকে থাকি সারাদিন মানুষ কোশ্চেন করে, এই কোশ্চেন করে সেই কোশ্চেন করে। যখন আমি বলি যে ঠিক আছে লাইভে আসলে কোশ্চেন করো, তখন বলে হ্যাঁ লাইভে ঢুকলে কোশ্চেন করো। আমি মনে হয় ডেইলি 30+ কোশ্চেন পাই, ফিটনেস রিলেটেড। অফকোর্স আমি চেষ্টা করি সবসময় সবার
কোশ্চেনের আনসার দিয়ে দিতে, বাট যেহেতু এখন লাইভ করি আমি বলে দিই ডিরেক্ট, লাইভে এসো, লাইভে আসলে বলে দিব। ওকে, আমরা ফ্যাট লস নিয়ে আলোচনা করছি, মাসল গেইন নিয়ে আলোচনা করছি, আমরা জাজিং প্রসিডিওর নিয়ে একটা ছোটখাটো ডিসকাশন করছি। জাজিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি? এখন পর্যন্ত আমাকে জাজিং নিয়ে কেউ কোশ্চেন করেনি, আজকেই ফার্স্ট আমি অ্যাকচুয়ালি জাজিং নিয়ে কোশ্চেন ফেস করলাম। তো জাজিংটা বেশ ইন্টারেস্টিং। অনেকে বলে থাকে যে জাজিং আসলে কিরকম। আমি যদি জাজিং এর এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি যখন ফার্স্ট জাজিং এ বসে, আমি প্রথম জাজিং করছি ইন্টার ইউনিভার্সিটি, যেটা কিছুদিন আগেই হয়ে গেছে, বেশি দিন হয়নি। আমি অ্যাকচুয়ালি নতুন জাজ, আমি জাস্ট 2টা কম্পিটিশন এখন পর্যন্ত জাজিং করেছি। তো জাজিং এর যদি এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি, সবসময় তো খেলা দেখছি আসলে দর্শকের আসন থেকে, অফিসিয়াল হওয়ার পরে ফ্রন্ট লাইন থেকে, বাট জাজিং এর চেয়ারে যখন আপনি বসে খেলাটা দেখবেন না, আসলে আমি আর মুরাদ ভাই খুব ক্লোজ, মিস্টার বাংলাদেশ মুরাদ ভাই। তো আমরা কিন্তু আগে করতাম কি, আমরা পিছনে বসে আমরা জাজিং করতাম নিজেরা নিজেরা। মুরাদ ভাই আমারে বলতো, আসেন ভাই ধরেন, বাজি ধরেন। অ্যাকচুয়ালি বাজি মানে কি আর কি, কথার কথা আর কি, বলে বাজি ধরেন কে চ্যাম্পিয়ন হবে। আমি লেটস বলতাম অমুক ভাই চ্যাম্পিয়ন, অমুক সেমি, অমুক থার্ড। উনিও একটা প্রেডিকশন দিত, অ্যাকচুয়ালি প্রেডিকশন দিতাম আমরা, বা আমরা কিন্তু খেলার সময় সবসময় আমরা আমি সবসময় প্লেয়ারদের সাথেই বসি। তো একসাথে বসে আমরা একটা প্রেডিকশন করতাম যে কে চ্যাম্পিয়ন হবে। বাট এটা করা অনেক ইজি, কিন্তু জাজিং করা না অনেক টাফ। যখন আপনার জাজের চেয়ারে বসবেন দেখবেন যে তখন লাইটটা খুব ভালো থাকে, আর প্লেয়ারদের ডিটেল এত বেশি বোঝা যায়, এটা পিছন থেকে বোঝা যায় না অ্যাকচুয়ালি। মানে প্রতিটা সেপারেশন, প্রতিটা ডেফিনেশন, আপনার মাসল কোয়ালিটি এবং কি কি ডিফেক্ট আছে সব না ক্লিয়ারলি দেখা যায়, এবং লাইটের কোয়ালিটিটা খুবই ভালো থাকে। আর যখন আপনাকে লিখতে বলবে কেউ কাকে আপনি কি পজিশন দিবেন, এটা অনেক টাফ। যেমন আমরা তো পিছনে বসে বলতে দিই ও চ্যাম্পিয়ন, ও সেকেন্ড, ও থার্ড, কিন্তু লেখাটা খুব ডিফিকাল্ট। আমি আসলে বুঝতেছি না আমার এখানে কি কোনো কোশ্চেন আসতেছে নাকি, নাকি আসলেই কোনো কোশ্চেন আসতেছে না, আমার এখানে আপডেট আসতেছে না কোনো। এটা অ্যাকচুয়ালি আমার কিছুদিন এই সপ্তাহের আগের সপ্তাহ লাইভেও এই প্রবলেমটা করছিল। কেউই কোশ্চেন করতেছে না, না অ্যাকচুয়ালি আমার এখানে আপডেট হচ্ছে না। তানভীর খান, খেলা কি মার্চে হবে ভাইয়া? আমাদের তো ইন্ডিপেন্ডেন্স ডে খেলা ছিল মার্চে, 26শে মার্চ, যেটা হচ্ছে স্বাধীনতা দিবস। তো আমাদের হয়তোবা ওই সময় ঈদের বন্ধ থাকবে, বা ঈদের পরে পরেই হয়তোবা 26শে মার্চ। আমার কাছে মনে হয় না, এটা এটা আমি একান্ত ব্যক্তিগতভাবে, এটা আমার ভিউ থেকে বলছি, এটা কোনো ফেডারেশনের ডিসিশন না। আমার কাছে মনে হয় না যে মার্চে খেলা হবে, হয়তোবা এপ্রিলের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে খেলা হবে, কারণ আসলে ঈদের পরে পরে খেলা দিলেও কিন্তু প্লেয়ারদের পক্ষে খেলা সম্ভব না। এটা কিন্তু ফেডারেশনের পক্ষেও খেলাটা দেওয়া টাফ, কারণ ঠিক ঈদের পরে পরেই আবার রমজান থাকবে, রমজানে একটা প্রেপ নেওয়াও ডিফিকাল্ট। রমজানের পরে খেলা দিলে ঈদের পরে, এটা প্লেয়ারদের জন্য বেস্ট কন্ডিশনে আসা, কারণ আপনাদের ঈদ এনজয় করতে হবে। তো ফেডারেশনও তো এই জিনিসটা বোঝে। তো আমার বিশ্বাস ফেডারেশন হয়তো বা, আমি শিওর না, এটা আমার মনে হয় যে হয়তো বা এপ্রিলের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে খেলাটা দিবে, এবং আমার যেটা মনে হয় এটা প্লেয়ারদের জন্য ভালো যদি এরকম দেওয়া হয়, অ্যাটলিস্ট ঈদের 15 দিন পরে যদি দেওয়া হয়। ওকে, আজকে লাইভ আর বেশি দূর করবো না। আমি প্রথমেই অ্যাকচুয়ালি বলে দিয়েছি যে আজকে আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। আশিক আহমেদ, ভাই আমারে একটা কিছু দেন। না ভাই, আপনারে কিছু দিব না। আমাদের আশিক ভাই হচ্ছে আশিক ক্যাটারিং এর প্রোপাইটার। ওনার কাচ্চি খুবই ভালো, ওনার ক্যাটারিং সার্ভিস ঢাকায় খুব বিখ্যাত। এবং আমি ঢাকা গেলে আমি হয়তো মিস করে ফেলি ওনার কাচ্চি খেতে, কিন্তু আশিক ভাইয়ের দাওয়াত মিস হয় না। আশিক ভাই আমার সবসময় দাওয়াত দেয়, এবং জানি না উনি জানি কিভাবে বোঝে আমি ঢাকায় আসলে উনি আমারে কল দিবে বা মেসেজ দিবে যে ভাই আসেন খেয়ে যান। হয়তো আমি ব্যস্ততার কারণে, কারণ আমি ঢাকা গেলে অনেক কাজ একসাথে নিয়ে যাই, হয়তোবা ব্যস্ততার কারণে পারি না, এটা আমার দুর্ভাগ্য, কিন্তু আশিক ভাইয়ের দাওয়াত মিস হয় না। এবং আপনাদের কারো কোনো প্রোগ্রাম থাকলে আপনারা কিন্তু আশিক ভাইয়ের কাচ্চি আমি রিকমেন্ড করবো, আপনারা ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো কোয়ালিটির। এটা আপনার যে ট্রেডিশনাল টিপিক্যাল ওই যে দোকানের কাচ্চি না, এটা অ্যাকচুয়ালি আপনি যদি বলতে পারেন এটা বেশ ভালো প্রিমিয়াম কোয়ালিটির। এখন আমি কি ফিটনেসের লাইফে এসে কাচ্চি প্রমোশন করতেছি? চিটমিলও তো দরকার। ওকে, চিটমিলের কথা যখন উঠলো, তো চিটমিল কিভাবে করবেন, আমি একটু চিটমিল, অনেকেই জানে না আসলে চিটমিল কিভাবে করতে হয়। এখানে রিফিড নামে একটা জিনিস আছে, একটা হচ্ছে চিটমিল। চিটমিল কিভাবে করে, রিফিড কিভাবে করে, এখানে
এই চিট মিলের কথা বলে আরেকটা কথা মনে এলো। চিট মিল এক জিনিস, চিট ডে এক জিনিস। চিট মিল মিনস দ্যাট, আপনি কথার কথা, যারা ওয়েট লসের কথাই যদি আমি বলি, ওয়েট গেইনে আমি না যাই, আচ্ছা ওয়েট গেইনও বলতেছে, কথার কথা কেউ যদি ওয়েট গেইন করে, আহ, ওই চিট ডে করতে চায় ওয়েট লসের ক্ষেত্রে, আপনি একটা সার্টেন পিরিয়ড পরে কিন্তু গিয়ে দেখবেন যে ওয়েট লস আর হচ্ছে না, ওয়েট লসটা স্টাক হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার লেটস সাপোজ 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পরে একটা চিট মিল দিলে, নট চিট ডে, চিট মিল দিলে গিয়ে দেখবেন যে আপনার ওয়েটটা বেড়ে যাবে। কিন্তু 2-3 দিন পরে গিয়ে দেখবেন আবার ধীরে 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 কিন্তু ওয়েট লস আরো বুস্ট হবে। বুস্ট হবে কেন? কারণ আমরা যখন ডায়েটে থাকি, বডি কিন্তু ধীরে ধীরে এটার সাথে অ্যাডাপ্ট হয়ে যায়। যখন অ্যাডাপ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমার মেটাবলিজমটাও স্লো হওয়া শুরু করে। আমি এখন যে চিট ডে বা চিট মিল নেই, আমি চিট মিলের কথাই থাকি, চিট ডেতে যেন না। তো যখন চিট মিল কেউ নেয়, চিট মিল নিলে যেটা হয়, বডিটা যখন এক্সট্রা কিছু ক্যালোরি পায়, ক্যালোরি পাওয়ার পরে সে মেটাবলিজমটা ধীরে ধীরে আবার বেড়ে যায়। মেটাবলিজমটা যখন বেড়ে যায়, সেক্ষেত্রে আমার ওয়েট লসটা আরো ধীরে ধীরে র্যাপিড হয়। তো আপনি 2-3 দিন হয়তো বা ওয়েট একটু হাই থাকে, অ্যাকচুয়ালি 2 দিন থাকে, এর বেশি থাকে না, কারণ এটা একটা স্টোরড গ্লাইকোজেন। ওটা যখন ড্রেন হয়ে যায়, ড্রেন হয়ে গেলে এরপরে কিন্তু ধীরে ধীরে আবার ওয়েট লস হয়। আর বাল্কিং এর ক্ষেত্রে অনেকের ওয়েট বাড়তে চায় না, একটা সময় এসে স্টাক হয়ে যায়। তো ওই সময় যদি আপনি চিট ডে নিতে পারেন, রিফিড নিতে পারেন, বা চিট মিলও নিতে পারেন, সেই সময় কিন্তু আবার ওয়েটটা বাড়া শুরু হয়। আশা করি আমি রিফিড জিনিসটা কি, চিট মিল তো আর বুঝছেন, বাট আমি অফকোর্স সবসময় রিকমান্ড করব যে এইসব খাবারে সুগারটা অ্যাভয়েড করবেন। সুগারটা খাবার দরকার নাই, এটা যে কোনো ফেজেই আপনি থাকেন না কেন। আমি অ্যাকচুয়ালি সুগার কোনো সময় প্রমোট করি না, তো সুগারটা খাবেন না। এখন রিফিড মানে কি? রিফিড মানে হচ্ছে আপনি যেটা দিয়ে ডায়েট করছেন, ওই ডায়েটেরই যে খাবারগুলো আছে, ওটার জাস্ট কার্বোহাইড্রেটগুলো বা ওই খাবারের যে কন্টেন্টটা আছে, মানে পরিমাণটা বাড়ায় খাওয়া, এটাই হচ্ছে রিফিড। ওকে, তানভীর আহমেদ, খেলা কি মারছে হবে? এটা তো বললাম মনে হয় মাত্র। ভাই আমার, আচ্ছা এটা তো বলছি, হ্যাঁ। ফেডারেশন কিভাবে প্ল্যান করলো খেলা হবে না, তাও দিয়া দিছে হাও? আমি তো একবারও বলি নাই ভাই খেলা হবে না, তানভীর খান। আমি একবারও বলি নাই খেলা হবে না। এটা আপনি কি বললেন? তাহলে আমি এত সময় কি বললাম? আমি বললাম খেলার হয়তো বা ডেট পিস হবে, কারণ আপনি ঈদের পরে কিভাবে খেলবেন? ঈদের পরে এটা খেলার হওয়া তো, এটা আমার কাছে তো 26শে মার্চে আমি খেলা হওয়ার কোনো ওয়ে দেখি না। এটা আমিও বললাম যে এটা আমার পয়েন্ট অফ ভিউ। আমি যেটা বলছি আবার মনোযোগ দিয়ে শুনবেন। আমি একবার বললাম যে খেলা মনে হয় না 26শে মার্চ হবে, এটা হয়তো বা পিছাতে পারে। এটা আপনার ক্যালেন্ডারে আছে মার্চে। 26শে মার্চে আপনি কিভাবে খেলবেন? এতগুলো ছেলে রোজা রাখবে, রোজা তো আপনার শেষ হবে 18 তারিখে। যদি রোজা শুরু হয়, ফেব্রুয়ারি মাস 28 দিনে হবে। সেক্ষেত্রে ঈদ হবে 21 তারিখে। 21 তারিখে যদি ঈদ হয়, আপনার 26 তারিখে খেলবেন কিভাবে? প্লেয়াররাই তো খেলতে পারবে না, ফেডারেশন কিভাবে খেলা দিবে? আপনার 26শে মার্চ ইন্ডিপেন্ডেন্স ডের যে খেলাটা আছে, এটা হবে হয়তোবা আপনার 26শে মার্চ হবে না, হয়তোবা কয়েকদিন পরে হবে। এখানে অ্যাবনর্মালের কিছু নাই। হ্যাঁ, এটা বুঝে নাই মেবি না। আর ওনারা মানে কি, আমি নিজেই ফেডারেশনের এক্সিকিউটিভ মেম্বার, আমি নিজেই ফেডারেশনের পার্ট। যদিও আমি ক্যালেন্ডার ফরমেশনের ব্যাপারে আমার কারোর সাথে কোনো কথা হয় নাই, ফেডারেশন থেকেই ক্যালেন্ডারটা দিছে, বাট এটা নিয়ে আমি জানতাম যে ক্যালেন্ডার একটা দেওয়া হবে, এটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই। আমি অফকোর্স একমত, ক্যালেন্ডার দেওয়া উচিত, এটা খুব ভালো ইনিশিয়েটিভ। কারণ আমি এত বছর ধরে ফেডারেশনের সাথে আসলে কানেক্টেড, বাট কখনোই আমি দেখি নাই এরকম ক্যালেন্ডার দেওয়া। এটা ফর দ্য ফার্স্ট টাইম দিছে, এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ ছিল অফকোর্স। বাট হয়তো বা ডেট চেঞ্জ হবে, ডেট চেঞ্জ হওয়া তো আহামরি কিছু না, এবং ডেট চেঞ্জ করলে এটা প্লেয়ারদের উন্নয়নের জন্যই বা ভালোর জন্যই ডেট চেঞ্জ করা হবে। আর এটা আমি বলছি, এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমি একবারও বলি নাই যেটা ফেডারেশন থেকে, এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। কারণ 21 তারিখে ঈদ হইলে 26 তারিখে খেলা দেওয়া সম্ভব না, এই জন্যই বলছি হয়তো এটা এপ্রিলের দিকে চলে যাবে। ডেট চেঞ্জ করলে প্লেয়ারদের জন্য ভালো। ফেডারেশন তো দিতে পারবে 26 তারিখে খেলা, ফেডারেশনের পক্ষে খেলা দেওয়ার কোনো সমস্যা নাই, কিন্তু প্লেয়ারদের জন্য প্রবলেম হয়ে যাবে। ওকে, যাই হোক, অনেক সময় কথা আর ছিল, অনেক সময় না। আজকে একটু ছোট একটা লাইভ শেষ করে ফেলি, আজকে আর না আগাই। আমি আসলে শারীরিকভাবে একটু ভালো ফিল করতেছি না। তো ইনশাল্লাহ আগামী মঙ্গলবারে আবার আসবো, এবং আগামী মঙ্গলবারে একটু লং টাইম নিয়ে আসবো একটু লাইভ করার জন্য। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য, ধন্যবাদ। সালামু আলাইকুম।